একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আপনাদের কাছে বলে যাই, একথা আমি কখনো কোনোদিন বলিনি, আজ বলি। একটা জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে আমি ফিল করি যে যেদিন আমার জজিরতির অপারও এসেছিল, আমি সেদিন যদি না বলতাম, আমি ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়ে 2 থেকে 3 বছর থাকতাম। অন্তত আজ যাই হোক, রাম জন্মভূমির মতো জাজমেন্ট অন্তত আসতো না আমার হাত দিয়ে, অন্তত সেই জায়গা আসতো না। যাই হোক, এই মোদির জমানায়, নরেন্দ্র মোদির জমানায় যেভাবে একটার পর একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্ট অন্তত আর হতো না। ভারতবর্ষের মানুষের অধিকার, ভারতবর্ষের মানুষের বিশ্বাস সেদিন নষ্ট হয়ে গেছিল যেদিন রাম জন্মভূমির জাজমেন্ট হয়েছে। দেখেছেন তাই রাম জন্মভূমির জাজমেন্টের মধ্যে কেউ লেখেনি যে জাজমেন্টটা কে দিয়েছে, সে কিন্তু লেখেনি, লেখার সাহস দেখাতে পারেনি, যদি লেখার সাহস দেখাতে পারতো, ভারতবর্ষের মানুষ জানতো যে সংবিধানের সবচেয়ে বেশি নষ্ট যারা করে গেছে তাদের দিকে তাকিয়ে দেখে। মুখ খুললেই আবর্জনা, এই কমেন্টটি আমার সব থেকে আগে মনে পড়লো, যে মুখ খুললেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে আবর্জনা বেরোয়, এর বাইরে কিছু বেরোতে পারে না। মানে রাম জন্মভূমি অর্ডারটা দেওয়া নাকি কত মারাত্মক ভুল ছিল, যার জন্য নাকি ভারতবাসী বিরাট কষ্ট পেয়েছে। তাহলে তো আমি বলবো, আপনি ভারতবাসীকে চেনেনই না, আপনি জানেনই না যে ভারতবাসী কি চায়, আপনি জানেনই না যে ভারতবাসীর রক্তে কি রয়েছে, আপনি জানেনই না। আর এই রকম বক্তব্য রাখার পর কি ভাবছেন যে মানুষ আপনাকে খুব ভালো বলবে, খুশি হয়ে যাবে? একটা সেক্টরের মানুষকে, একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য দেশে আগুন লাগাতে এই রকম টাইপের ব্যক্তি যথেষ্ট। ভিডিওটি কেন দেখলাম জানেন? এই কারণে প্রথমে এই ভিডিওটি দেখিয়ে আমি শুরু করতে চাইলাম, কারণ ভবানীপুরে অলরেডি শুভেন্দু অধিকারী প্রার্থী হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের দিক থেকে বলা হচ্ছিল যে দাঁড়ান আগে প্রার্থী ঘোষণা করুক, আর তার থেকেও নাকি আগে তৃণমূল কংগ্রেসই নাকি প্রার্থী দিয়ে দেবে। তো এখন যা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী একাই 2টি সিটে চ্যালেঞ্জ নিয়েছেন। নন্দীগ্রাম, যেখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় করেছেন, এমন বিদায় করেছেন, সেই নন্দীগ্রামে দ্বিতীয়বার মমতা ব্যানার্জির পা রাখেননি। সেই নন্দীগ্রাম তো শিওর শট আছেই, একদম শিওর কনফার্ম তো আছেই। পাশাপাশি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আমি ভবানীপুর থেকেও দাঁড়াবো। মানে মমতা ব্যানার্জি দাঁড়াবেন এটা বলার আগে নিজেই দাঁড়িয়ে গেলেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। ভাই এবার হিম্মত থাকলে কত দম বাজুয়ে কাতিল মে হ্যাঁ, এই ডায়লগ যে মমতা ব্যানার্জি মারছেন, এইবার এই চ্যালেঞ্জটি নিয়ে দেখা। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটি এখানে কিভাবে মহৌষধির মতো কাজ করবে, এইভাবেই কাজ করবে যে ভবানীপুরে যে সমস্ত ভোটার রয়েছেন, যার মধ্যে বেশিরভাগ হিন্দু এবং নন বেঙ্গলি, দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে রাম জন্মভূমি হওয়াটা নাকি এইরকম জাজমেন্ট ইনি, যে কি জীবনে এটা সম্ভব ছিল না। উনি কত ডোজ মেরে এই স্বপ্ন দেখছেন সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন। যে উনি নাকি যখন সুপ্রিম কোর্টের সুপ্রিম বিচারপতি হতেন, যখন হতেন সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তখন নাকি রাম জন্মভূমির মতো অর্ডারই তিনি দিতেন না। ডোজটা বেশি হয়ে গেছিল, তাই বলে ফেললেন যে আমি হতাম 2-3 বছর থাকতাম, জাজমেন্ট নাকি আসতো না। তাই আপনি নেইও, জাজমেন্টও এসেছে। আর এই বক্তব্যের মাধ্যমে মমতা ব্যানার্জির টিকিট আপনি সাফ করে দেননি তো ভবানীপুর থেকে, কারণ সেখান থেকে বেরিয়ে গেল তো দিদি চাপ। মুর্শিদাবাদের দিকে পালানোর প্ল্যানিং মমতা ব্যানার্জি করছেন না তো, যে মুর্শিদাবাদ সাইড পালিয়ে যায়, মালদা সাইড পালিয়ে যায়, ভবানীপুরটা ছেড়ে দিই, কারণ এইবারই তো দেখার দিদির অ্যাকচুয়ালি বাজুয়ে কাতিলে মানে কতটা দম আছে, কতটা দম দিয়ে মমতা ব্যানার্জি এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, এটাই দেখার। কারণ শুভেন্দু অধিকারী কি বলবো আমি, বিজেপির একাধিক এরকম নেতার নাম আসছে যারা বলছেন টাফেস্ট সিট দিন। কেন বলছে? কারণ তাদের মধ্যে জুনুন চলে এসেছে যে ভাই এত মার খেয়েছি, এবার তো দেখেই নেব। আর এখন আমি আপনাদেরকে এটাই বলবো যে জাতীয় নির্বাচন কমিশনের একের পর এক যা পদক্ষেপ আমি নিজে দেখছি, তাতে আজ আমি বলতে বাধ্য হলাম যে পশ্চিমবঙ্গেও শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব। কারণ পদক্ষেপ এমন নিচ্ছেন যেখানে সত্যি মনে হচ্ছে চাইছেন যে শান্তিপূর্ণ ভোট হোক। তার মধ্যে সব থেকে বড় পদক্ষেপ যেটা হচ্ছে যে এইবার কারাগার দপ্তরের শীর্ষ পদে যিনি রয়েছেন তার পরিবর্তন তো শীর্ষ পদের আধিকারিকদের অলরেডি ভোট নির্বাচন ঘোষণার 5 ঘন্টার মধ্যে করতেই লেগেছিলেন। কিন্তু এইবার যে তথ্য সামনে আসছে তা আরো মারাত্মক, যা তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে পুরো চুরচুর করে রেখে দেবে। আপনাদের সেই 2021 সাল থেকে যে একই প্রশ্ন করেছেন যে এত অ্যান্টি ইনকামবেন্সি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত থাকার পরও যেতে কিভাবে, মারদাঙ্গা তো ঠিক আছে, যেতে কিভাবে, তারই অ্যান্সার লুকিয়ে রয়েছে এই কারাগার দপ্তরের শীর্ষ পদের
পরিবর্তন। যে খবর অলরেডি জ্ঞানেশ কুমার পেয়ে গেছিলেন এবং কলকাতা সফরে এসে এই বিষয়টাকে নিয়ে সব থেকে ইম্পর্টেন্ট ভাবে বৈঠক নিয়েছেন, বৈঠক করেছেন রাজনৈতিক দল সহ জেলা প্রশাসনদের সাথে এবং পুলিশ কর্তাদের সাথে, যেখানে এই পদক্ষেপে বিনীত গোয়েলকেও পরিবর্তন করেছেন। থেমে থাকেননি, পুলিশ রাজ্যের ডিজিপি পীযূষ পান্ডেকেও পরিবর্তন করে সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে এসেছেন। কলকাতা সিপি সুপ্রতিম সরকার তো জানাই ছিল, এনাকেও পরিবর্তন করে আইপিএস অজয় নন্দাকে নিয়ে এসেছেন এবং পরিবর্তন করেছেন কারাগার দপ্তরের ক্ষেত্রে, যেখানে খোদ জ্ঞানেশ কুমার সিলেক্ট, আপনি বলতে পারেন এখানে এই ওয়ার্ড ভুল হবে না, সিলেক্ট করেছেন জ্ঞানেশ কুমার, তিনি নিজে সিলেক্ট করেছেন সরাসরি এই অফিসার নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করেছেন কারাগার দপ্তরের শীর্ষ কর্তা হিসেবে। কেন? কারণ জ্ঞানেশ কুমারের কাছে এই সূত্রের খবর ছিল যে কমিশনের কাছে এটা খবর ছিল যে নির্বাচনের সময় কারাগার থেকে নাকি আসামিদেরকে 2-1 দিনের জন্য ছেড়ে দেওয়া হতো, আসামিদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হতো, তারা 2-3 দিন ধরে ভোট চলাকালীন তাণ্ডব করে বেড়াতো। সেই খবরটি পাওয়ার পরে এই পদক্ষেপ নিয়েছেন যে আমাকে পুরো ওপর মহল থেকে পরিবর্তন করতে করতেই আসতে হবে, না হলে ভোট শান্তিপূর্ণভাবে করাতে পারবো না। এ তো সরাসরি চুরি। যে আসামিরা জেলে থাকে সেই আসামিদেরকে 2-3 দিনের জন্য ছেড়ে দেওয়া, তাকে টাকা দিয়ে কিনে নিয়ে এই যে মমতা ব্যানার্জির আউট অফ কন্ট্রোলে পোস্ট পোল ভায়োলেন্স চলে গেল, তার অ্যান্সার এখানে লুকিয়ে 2021 সালে। কারণ সে তো আসামিদেরকে ছেড়ে বের করেছেন, তারা তো 2-3 দিনের জন্য তাণ্ডব করার পর সে তো জেলেই যেতে হবে, তারা তো মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি অশান্তি মারদাঙ্গা করে তো জেলেই যাব। কারণ ছাড়াই হচ্ছে তাদেরকে যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এমন অশান্তি তৈরি করে দাও যে যারা জেনুইন ভোটার তারা যেন ভয় বুথেই না আসে, আর যারা ক্যাডারের লোক তারা যেন ছাপ্পা এবং তারা ভোট দিয়ে সিট বের করে নেয়। অপশন তো ভাই আপনাদের কাছে 2-3টেই থাকবে না, যে কজন দাঁড়াবেন তার মধ্যেই তো ভোট দিতে হবে, আপনি তো থার্ড পার্সনকে তুলে এসে ভোট দিতে পারবেন না, ইচ্ছা হবে না, তখন সাধারণ লোক তো ভয়ে মারদাঙ্গার কাছে যাবে না। তো এই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র মনোজ কুমার আগরওয়ালের সাথে আলাদাভাবে কথা বলেছেন জ্ঞানেশ কুমার, যে এত মারাত্মক কাণ্ড করা হয় নির্বাচনের সময়, যেটা কি একদম 100% কারেক্ট ইনফরমেশন। এবং তারপরেই ভোট যখন থেকে অ্যানাউন্স হয়েছে তার 5 ঘন্টার মধ্যেই যে শীর্ষ আধিকারিকদের পরিবর্তন হলো, তার মধ্যে সব থেকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে কারাগার দপ্তরের শীর্ষ পদের পরিবর্তন। যে অফিসারকে নিজে জ্ঞানেশ কুমার চুজ করে নিয়ে এসে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়ে এটা বলেছেন যে আমরা আশাবাদী যে এইবার সুস্থভাবে রাজ্যে ইলেকশন হবে। শুধু তাই নয়, এখানেই শুধু পদক্ষেপ নিয়েছেন আমি খুশি হয়ে গেলাম আসামি বেরোবে না তা না, এই যে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আমাদের অভিযোগ বরাবর রয়েছে যে তারা কি এমনি আসে খায় দায় ঘুমায়। আপনাদের মধ্যে অনেকে বলেন যে এই 2 বোতল মদ খাইয়ে দেয়, 4 প্যাকেট বিরিয়ানি খাইয়ে দেয়, তারা কম্প্রোমাইজড। এই খবরও কিন্তু জ্ঞানেশ কুমারের কানে গেছেন, কারণ সাধারণ মানুষের আওয়াজ পৌঁছেছে। সেই কারণে আরো বড় সিদ্ধান্ত নিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর দায়িত্ব বাড়িয়েছেন, বলেছেন যে বুথে গন্ডগোল হবে তার ঠেকা নিতে হবে সিআরপিএফ কে। যে বুথে অশান্তি হবে, যে বুথে গন্ডগোল হবে, যে বুথকে কন্ট্রোল করতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, সেই বুথের দায়িত্ব নিতে হবে সিআরপিএফ কে, সেই গন্ডগোলের দায়িত্ব নিতে হবে সিআরপিএফ কে এবং প্রয়োজনে শাস্তিও ভুগতে হবে, শাস্তি পেতে হবে। বলেছেন যে সিআরপিএফ ঠিকভাবে কাজ করবে, কোনো সুবিধা নেবে না। এখানে সুবিধা বলতে বুঝে নিন, কোনো সুবিধা নেবে না, সুবিধা নিলেই শাস্তি হবে, কাজ করতে এসেছে কাজ করবে। পুতুলের মতো নয় যে পুলিশ রাস্তা দেখাচ্ছে না, পুলিশ আমাকে কি করব, আমি কি করব। ভাই তোমরা কি মানে রোবট না এআই? কিছু তো বোঝো, আপনারা তো বোঝেন। তাহলে সেই কারণে এবার সিআরপিএফ এর এগেনস্টেও বলতে পারেন, এগেনস্ট কেন বলবো, বলতে পারেন যে কেন্দ্রীয় বাহিনীর কাঁধে দেওয়া হলো আরো দায়িত্ব, যেখানে কোনো বুথে গন্ডগোল হলে তাকে দায়ভার নিতে হবে, গন্ডগোলের সিআরপিএফ কে দায়ভার নিতে হবে। পুলিশের ক্লাস তো হবেই, সিআরপিএফ কেও দায়ভার নিতে হবে। শুধু তাই নয়, বলে দিয়েছেন যে বুথে গন্ডগোল হলে কেন্দ্রীয় বাহিনী সেক্টর অফিসারকে ইমিডিয়েটলি জানাবেন এবং তারা প্রিজাইডিং অফিসারকে ফোন করবে। বুথে যে কোনো রকম গন্ডগোলের জন্য দায়ী থাকবে সিআরপিএফ। এবং বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেক দফার জন্য 2200 থেকে 2300 কোম্পানিকে মোতায়েন করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ইলেকশনকে এতটা আলাদা করে দেখা হচ্ছে যে নির্বাচন কমিশন পর্যন্ত মনে করছেন যে যখন সমস্ত আরো 5 রাজ্যে ইলেকশন রয়েছে, আরো 5 রাজ্যের ইলেকশন কমপ্লিট হওয়ার পর আমাদের রাজ্যে ইলেকশন শুরু হচ্ছে, 2 দফায় হচ্ছে যাতে গন্ডগোল করার চান্স না পায়। এবং যেহেতু অন্যান্য রাজ্যে ইলেকশন কমপ্লিট থাকবে, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাটা আরো সহজ এবং সুবিধাজনক হবে। শুধু তাই নয়, প্রতি বুথে 360 ডিগ্রি ওয়েবকাস্টিং হবে
তিন জায়গা থেকে ওই ওয়েবকাস্টিং পর্যবেক্ষণ করা হবে, অর্থাৎ ওই ওয়েবকাস্টিং এর দিকে নজর দেওয়া হবে, প্রয়োজনে ড্রোনের মাধ্যমে পর্যন্ত নজর রাখা হবে, অর্থাৎ যে যে স্পর্শকাতর বুথকে আইডেন্টিফাই করা হয়েছে সেখানে মাথার উপর ঘুরবে ড্রোন নজর রাখবে। 294টা আসনের জন্য থাকবে জেনারেল অবজারভার একটা করে, অর্থাৎ 294 জন জেনারেল অবজারভারকে নিয়োগ করা হচ্ছে। প্রতি পুলিশ জেলায় 2টো করে থাকবে অবজারভার, মানে শুধু পর্যবেক্ষকের মাধ্যমে ভরে দেওয়া হবে যে ভাই তোমরা শুধু দেখে রিপোর্ট দিতে হবে। অ্যাকশন কি নেবার সেটা জ্ঞানেশ কুমার নিয়ে নেবেন, নির্বাচন কমিশন নিয়ে নেবেন। অ্যাকশন কিভাবে নিতে হয় সেটা বুঝিয়ে দেবেন। যে বুথ থেকে গন্ডগোলের কথা সামনে আসবে তার 1-2 দিনের মধ্যে আবার রিপোলিং এরও ব্যবস্থা করা হবে, অর্থাৎ কোনো গন্ডগোলের জায়গা দেওয়া হবে না। এতদিন রাজনৈতিক দল দিত না ভোটার স্লিপ বাড়িতে বাড়িতে গিয়ে, একটু চোখে চোখে ইশারাও হয়ে যেত, ভয় দেখানো হয়ে যেত, বুঝিয়ে দেওয়া হতো যে তোমরা কিন্তু কি কি সুবিধা নাও সেইভাবে টাকা দিতে হবে। আরে ভাই সুবিধা আপনি দেওয়ার কে? সে তো গভর্নমেন্ট দেয়, সে তো সরকার দেয়। আপনি রাস্তার ধারে জলের লাইন বসিয়েছেন, আপনি রাস্তার ধারে সোলার লাইট দিয়েছেন, সেটা কে দিয়েছে? টিএমসি নিজের ফান্ড থেকে দিয়েছে নাকি? দেয়নি তো, সেটা তো সরকার দেয়। কিন্তু এই যে ক্যাডাররা বোঝানো শুরু করে দেন যে আপনারা সুবিধা নেন, মানে ভোট কিন্তু আপনাকে কোথায় দিতে হবে, তো সেই জায়গাও বন্ধ করলেন এবার নির্বাচন কমিশন। কারণ ভোটার স্লিপ দিতে এবার কোনো রাজনৈতিক দলের লোক যাবে না, যাবে বিএলও, তাদেরকে ভরসা করা হয়েছে। এবং এখনো পর্যন্ত 55টি স্পর্শকাতর বুথকে আইডেন্টিফাই করা হয়েছে, যার মধ্যে বর্তমানে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে আমাদের রাজ্যে চলে এসেছেন। এখন শুধু ব্যবস্থা করা হচ্ছে বডি ক্যামেরার। এখানেও চরম অ্যাকশন নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর গায়ে বডি ক্যামেরা থাকবে। একটি কোম্পানিকে 9টি সেকশনে ভাগ করা হয়েছে, আর এক একটি সেকশনে থাকবে 8 জন করে জওয়ান, এবং তার মধ্যে মোটামুটি আন্দাজ করা হচ্ছে যে 2টো করে তো বডি ক্যামেরা কেন্দ্রীয় বাহিনীর গায়ে দিতেই হবে, শীতলকুচির মতো ঘটনা এড়াতে। কারণ যখন কেন্দ্রীয় বাহিনীকে বন্দুক চালাতে হয়, গুলি চালাতে হয়, তখন এই মমতা ব্যানার্জি মানে বলতে পারেন যে কেরিয়ার বরবাদ করে দিয়েছিলেন আইপিএস দেবাশিস ধরের। শেষ পর্যন্ত ওনাকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে হয়। তো ওই জায়গা যেন তৈরি না হয় যে কেন্দ্রীয় বাহিনী ঠিক কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছে সেই চিত্র লাইভ দেখানোর জন্যই এই পদক্ষেপও নিয়েছেন জ্ঞানেশ কুমার। থাকবে জিপিএস, লোকেশন ট্র্যাক হবে, থাকবে লাইভ ক্যামেরা, বুথেও থাকবে, বডিতেও থাকবে। আর কি চাই? কোন কোন দিক থেকে আপনারা নজরদারি করতে চাইছেন? আর আসামির কথা তো বললামই, কোনো গুন্ডামি আর চলবে না। এই যে প্রথমেই যে গার্বেজওয়ালা ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, যে ব্যক্তি কথা বলছিলেন এবং বলছিলেন যে আমি যদি হতাম ভগবান, আমাকে যদি, মানে ওখানেও এরকমই ব্যাপার যে আমি যদি সিজিআই হতাম তাহলে রাম জন্মভূমির মতো অর্ডার নাকি আসতো না। সত্যি তো তাই। আপনার মতো গার্বেজের মতো কাজ আর কে করতে পারে? মানে এত আবর্জনা আপনার মধ্যে ভরা আছে আমি ভাবতে পারিনি। এখনো এই খবর আমাকে করতে হচ্ছে যে আপনাদের মনে আছে বেলডাঙ্গার ঘটনা, যেখানে এনআইএ তদন্ত লাগু করা হয়েছে, যেখানে আসামিদের পরিবার রাস্তায় নেমে বলছেন যে ইউএপিএ অ্যাক্ট আমরা চাই না। কারণ এই পরিমাণে অ্যাকশন নেওয়া হয়েছে, এতটা ভয় দেখানো হয়েছে যে অপরাধ করার মানসিকতাই ভেঙে দেওয়া হবে। তো সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আবার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন সুপ্রিম কোর্টে। কি না, তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছে যে এনআইএ এর হাতে কেস ডায়েরি দিতে হবে, এই যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে, এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৌঁছে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইরকম আইনজীবী যা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, রাজ্যকে শেষ করে দিয়েছেন ইনি। তো ইনি পৌঁছে যাওয়াতে সুপ্রিম কোর্ট থেকে বড় ধাক্কা। ভাবুন, সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা মারা হয়েছে, মানে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে। ভাবলেন কি করে ভাই হাইকোর্টের নির্দেশকে আমরা খারিজ করব? কোন স্বপ্নের জগতে ছিলেন? এটাই বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এবং বলেছেন যে হাইকোর্টের নির্দেশ একদম রিজনেবল, যুক্তিসঙ্গত। আপনি এটা কি মামলা নিয়েছেন যে এনআইএর হাতে কেস ডায়েরি দেওয়া হবে না? বিচারপতি জয়মাল্য বাগচি পর্যন্ত বললেন যে এখনো পর্যন্ত কেস ডায়েরি দেওয়া হয়নি, মানে তদন্ত কিভাবে এনআইএ নিরপেক্ষভাবে করবে? এখানে চলে এসছেন। তাহলে এখনো পর্যন্ত সেই বেলডাঙ্গার কেস ডায়েরি এনআইএ এর হাতে এনারা দিতে পারছেন না। তাহলে বুঝতে পারছেন দাঙ্গা করানোর ইন্টেনশন কার ছিল, কার প্রেরণাতে দাঙ্গা হয়েছে। আর সেই দাঙ্গাকারীকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে সুপ্রিম কোর্টের দরজায় পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সেখানেও রেহাই নেই। কারণ ইউএপিএ অ্যাক্ট তো লাগু হবেই। দাঙ্গা করার মানসিকতাকে ভেঙে দিতে হবে। পাথর মারা, গাড়ি ভাঙা, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, মানসিকতাই ভেঙে দাও। লুটপাট করা, ব্যবসা লোটা, মানসিকতায় ভেঙে দাও। এমন পানিশমেন্ট দাও যে তারা বাপ বাপ করবে। আজকে সেই আসামিদেরকে বাঁচানোর জন্য কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছিলেন। কেমন ধাক্কা দেওয়া হলো? রাম জন্মভূমি ভুল হয়েছে না? আচ্ছা,
যে দিল্লি, সেই দিল্লির নাম একসময় ইন্দ্রপ্রস্থ ছিল। রাম জন্মভূমি থাকা বা রামকে নিয়ে কোনো সন্দেহ ভারতবাসীর মনে নেই। যখন রাম প্রতিষ্ঠিত হয় তখন প্রত্যেকটা ভারতবাসী আনন্দে কেঁদেছিল। তার ইমোশনে আপনি আঘাত করছেন। আপনাকে তো রাস্তার লোকজন ধরে মারবে যদি চান্স পায়। মারাত্মক কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি। অতি অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। साल फारूसी को तमन्ना, साल फारूसी को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक का दिल में है।